আচ্ছা, লাস্ট লেকচারে যেটা পড়ানো হয়েছিল, অরিজিন অফ ন্যাচারাল গ্যাস, থার্মোজেনিক গ্যাসের যে অরিজিনটা, তিনটা জোন, ওটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে বা বুঝতে পারোনি? কথা শোনা যাচ্ছে আমার? ম্যাম কোনো রেসপন্স না করলে কিভাবে বুঝবো তোমরা আসো বা আদৌ শুনতে পারতেছো কিছু? স্লাইডটা দেওয়া হয়নি, স্লাইডটা একটু পড়ানো বাকি আছে, তো এই জন্য লেকচারটা আমি তোমাদের দেইনি, আজকে দিয়ে দিব। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? ওই তিনটা জোন কি ক্লিয়ার? ডায়াজেনেসিস, ক্যাটাজেনেসিস এন্ড মেটাজেনেসিস জোন তিনটা? জি ম্যাডাম, ক্লিয়ার ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। তো কালকে গত ক্লাসে আমরা শেষ করেছি যেটা, সেটা হচ্ছে থার্মোজেনিক জোন, থার্মোজেনিক গ্যাস যেটা। তো আজকে আরো দুইটা আমরা যেই কয়টা গ্যাসের মনে আছে অরিজিন গুলা উপর ডিপেন্ড করে যে গ্যাসের ক্লাসিফিকেশনটা পড়েছিলাম, প্রথমে আমি দেখিয়েছিলাম সেটা ছিল কি কি। একটা ছিল থার্মোজেনিক, সেকেন্ড ছিল ব্যাকটেরিয়াল গ্যাস বা বায়োজেনিক গ্যাসও বলা হয় এটাকে, আর লাস্ট ওয়ান মানে লাস্ট দুটো ছিল গ্যাস ফ্রম কোল, আর এটা হচ্ছে গ্যাস ফ্রম অয়েল ক্র্যাকিং। তো গ্যাস ফ্রম অয়েল ক্র্যাকিং যেটা, সেটা আমি ওই ক্লাসে মনে একটু বলে দিয়েছিলাম যে তোমার ক্রুড অয়েল থেকে ক্রুড অয়েল রিফাইন করার পরে আমরা কিছু কিছু গ্যাস পাই তোমার, ওগুলা ওইটাকে বলা হচ্ছে গ্যাস ফ্রম অয়েল ক্র্যাকিং, মানে অয়েল ক্র্যাক করে অয়েল রিফাইন করে যে গ্যাসটা আমি পাচ্ছি, এলপিজি বলো, তারপরে এভিয়েশন ফুয়েল বা এগুলা বলো, সেগুলো হচ্ছে আমরা ওইখান থেকে পাচ্ছি। তো আজকে যে দুইটা দেখবো সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল গ্যাস, আর একটা হচ্ছে গ্যাস ফ্রম কোল। এগুলো ডিটেলস লাগবে না, জাস্ট একটু বেসিকটা লাগবে। তো আমরা যদি এখন পড়ি যে ব্যাকটেরিয়াল গ্যাস, তো এখন নামটা দেখেই বুঝে যেতেছে যে এখানে ডমিনেন্ট যে কম্পোনেন্ট সেটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়াল। ব্যাকটেরিয়া তো অবশ্যই লাগবে, অর্গানিক ম্যাটারটাকে যদি ডিকম্পোজ করতে চাই বা ডিকম্পোজিশন হওয়ার জন্য ব্যাকটেরিয়ার উপস্থিতি তো অবশ্যই লাগবে। আর এই গ্যাসটা মেইনলি প্রডিউস হয় হচ্ছে, আমরা যে তিনটা জোন পড়ে এসেছি আগে, ডায়াজেনেসিস, ক্যাটাজেনেসিস, মেটাজেনেসিস, যেটা হচ্ছে তোমার জোনগুলা যত ডেপথ বাড়তে থাকে তত হচ্ছে অয়েল গ্যাস প্রোডাকশন বাড়ে, এবং মেটাজেনেসিস লাস্ট জোনে গিয়ে অয়েল গ্যাস প্রোডাকশনটা ডিস্ট্রয় হয়ে যায়। সেখানে কি পাই আমরা? পিট পাই, বা আরো ফার্দার জোন যখন আরো আরো বেশি ডেপথে যাচ্ছি, প্রেসার টেম্পারেচার বাড়ার সাথে সাথে সেখানে আমরা কোল পাচ্ছি অনেক ক্ষেত্রে, যদি আমার ক্যারোজেনের টাইপটা ওই রকম থাকে। ক্যারোজেনের টাইপটা তো আইডিয়া ক্লিয়ার সবার, তাই না? ক্যারোজেন কি কেউ ম্যাম মানে কোন ওরের ইন্টারমিডিয়েট যে অবস্থাটা আর কি। ইন্টারমিডিয়েট অবস্থাটা, হ্যাঁ এটা বলা যায়, বা অর্গানিক ম্যাটারটা ডিকম্পোজ হয়ে যেই প্রথম একটা ইনগ্রেডিয়েন্ট তৈরি করে গ্যাস বা অয়েল প্রডিউস হওয়ার আগে, সেটাকে আমরা ক্যারোজেন বলি। তো ক্যারোজেনের টাইপ গুলো তো আমি পড়িয়েছি যে ধরো এই মেরিন এলিমেন্ট বা প্ল্যান্ট হলে কি ধরনের ক্যারোজেন, টাইপ 1 নাকি টাইপ 2 বা টাইপ 3, এবং কোন ধরনের কোন টাইপ থেকে আমি কি পাচ্ছি, ন্যাচারাল গ্যাস পাচ্ছি নাকি অয়েল পাচ্ছি নাকি দুইটা পাচ্ছি, সেগুলো আমি পড়িয়েছি। তো এখন যেটা দেখবো ব্যাকটেরিয়াল গ্যাস। তো এই ব্যাকটেরিয়াল গ্যাসটা মেইনলি প্রডিউস হয় যে জোন তিনটা আমরা পড়ে এসেছি ন্যাচারাল গ্যাসের অরিজিনের জন্য, প্রথম জোনে ডায়াজেনেসিস জোন। তো আমরা জানি যেটা বা আমরা দেখে এসেছি, ডায়াজেনেসিস জোন হচ্ছে একদম প্রথম, মানে সাবসারফেস বা যদি বলো সারফেসের নিচে একদম প্রথম জোনটা হচ্ছে ডায়াজেনেসিস জোন। তো প্রথম হওয়ার কারণে স্বাভাবিকভাবে সেখানকার ডেপথও কম থাকবে, টেম্পারেচারও কম থাকবে, এবং পাশাপাশি তার প্রেশারটাও কম। ঠিক আছে, লো টেম্পারেচার বা লো প্রেশার যদি বলো, সেখানে ওই অর্গানিক ম্যাটারটা যে ব্যাকটেরিয়াল ফার্স্ট যে ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশনটা হয়, তো ওই সময় কিছু পরিমাণ মানে কিছু অ্যামাউন্টে মিথেন গ্যাস প্রডিউস হয় ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশনের ফলে। তো ওই যে মিথেন গ্যাসটা যে প্রডিউস হচ্ছে বা যেই গ্যাসটা আমি পাচ্ছি, সেটাকে আমরা বলতেছি ব্যাকটেরিয়াল গ্যাস বা বায়োজেনিক গ্যাস। তো এই যে ডায়াজেনেসিস জোনটা যত শেষ মানে নিচের দিকে যায় বা ডেপথ বাড়ে, ডেপথ বাড়ার সাথে সাথে কি বাড়ে? টেম্পারেচার বাড়ে। টেম্পারেচার বাড়লে যেটা হয় সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়াল যে অ্যামাউন্টটা, ব্যাকটেরিয়াল পপুলেশনটা কমে যায়, কারণ যত টেম্পারেচার বাড়তে থাকে ব্যাকটেরিয়া গুলো ডিস্ট্রয় হয়ে যায়, যার ফলে কি হয় তোমার এই যে প্রসেসটা বায়োজেনিক গ্যাস প্রডিউস হওয়ার, এই যে ডিকম্পোজিশনটা চলতেছিল ডায়াজেনেসিস জোনে, সেটা কি হয় একটা সময় পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়।
তো এই জন্য দেখা যায় যে ক্যাটাজেনেসিস বলো বা মেটাজেনেসিস জোনে গিয়ে আর এই ব্যাকটেরিয়াল গ্যাসটা আমরা পাই না। আমরা আগে যখন পড়ে এসেছি তখন আমরা দেখেছি যে হচ্ছে ডায়াজেনেসিস জোনে কিন্তু একদম মানে ডেপথ কম, টেম্পারেচার কম, যার ফলে ওখানে গ্যাস পাওয়া যাচ্ছে না। আমরা মেইনলি গ্যাসটা পাচ্ছি যে মধ্যবর্তী জোনটা ছিল ক্যাটাজেনেসিস জোন, যেটাকে বলা হয় কি হাইড্রোকার্বন কিচেন, যেখানে আমরা দুটো উইন্ডো দেখেছি, অয়েল উইন্ডো, গ্যাস উইন্ডো, সেখানে গ্যাস পাচ্ছি থার্মোজেনিক গ্যাস যেটা। আর ব্যাকটেরিয়াল গ্যাসটা আমরা পাবো প্রথম জোনে, এবং আর কোনো জোনে এটা পাওয়া যাবে না, কারণ অন্য জোনগুলোতে আমরা ব্যাকটেরিয়া পাবো না, বা ব্যাকটেরিয়া গুলো আসলে ডিস্ট্রয় হয়ে যায় অনেক বেশি টেম্পারেচার থাকার কারণে। তো এটা গেল ব্যাকটেরিয়াল গ্যাস। এটা কি ক্লিয়ার ব্যাকটেরিয়াল গ্যাসটা আমি কখন পাবো বা কেন প্রডিউস হচ্ছে, কোথায় প্রডিউস হচ্ছে? যখন আগের থার্মোজেনিক গ্যাসটা যখন ডিটেলস পড়ে আসবা তখন এই ব্যাকটেরিয়াল গ্যাসটা দেখবা যে একদম ইজি, যে আমরা প্রথম জোনে ব্যাকটেরিয়াল গ্যাসটা পাচ্ছি। হ্যাঁ বলো, কেউ কোনো কোশ্চেন করবা? আচ্ছা, আমি এই লেকচারটা শেষ করি, এরপরে তোমরা যদি কিছু জানার থাকে তখন জিজ্ঞেস করবা। লাস্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে গ্যাস ফ্রম কোল। কোলটা কি, বা কয়লা যেটা আমরা বলি, এটাও কিন্তু হচ্ছে তোমার হাইড্রোকার্বনের যে সলিড যে ফেজটা, সেটা আমরা বলতে পারি। কোলের মেইন ইনগ্রেডিয়েন্টও কিন্তু বা কম্পাউন্ড যদি বলি, সেটাও কিন্তু কার্বন এবং হাইড্রোজেন। এবং এটা মেটাজেনেসিস জোন বা এরকম অনেক বেশি ডেপথ, টেম্পারেচার, এবং আরেকটা কি যেটা হচ্ছে তোমার এটার ক্যারোজেন টাইপ, এটার উপর ডিপেন্ড করেই কিন্তু কোলটা প্রডিউস হচ্ছে। ওই এরকম কিছু আছে যে কোলে আমরা কিছু গ্যাস পাই, পেতে পারি, সব সময় না, পাওয়া যায় আর কি। তো হিউমিক কোল যেটা আছে বা কোল যদি আমরা বলি, তো অনেক সময় হয় এটা হচ্ছে অনেক অনেক পরিমাণে, মানে ভালো অ্যামাউন্টের তোমার মিথেন গ্যাস পাওয়া যায় ওখান থেকে। ওটা হচ্ছে কোলে, মানে কোলের মধ্যে বা ওই কয়লার মধ্যে তাদের বডিতে অ্যাবজর্ব অবস্থায় থাকে। ওই গ্যাসটা কিভাবে থাকে? অ্যাবজর্ব অবস্থায়, ওপেন না একদম। যখন ওই দেখা যায় কোল প্রোডাকশন হয়, বা যখন ওই মাইনিং যে কাজ, মাইনিং সম্পর্কে তো তোমাদের মানে একটু কিছু আইডিয়া আছে, ইন্ট্রোডাকশন মানে ইন্ট্রো পিএমই যেহেতু পড়তেছো তোমরা, ওই মাইনিং চলাকালীন সময়ে দেখা যায় যে কোলের যে খনি বলো বা যে রিজার্ভ, ওখানে অনেক সময় দেখা যায় অনেক অ্যামাউন্টের মিথেন গ্যাস পাওয়া যায়। যদিও ওইটা ওখানে যারা কাজ করে তাদের জন্য অনেক ডেঞ্জারাস হেলথের জন্য, কারণ অনেক বেশিক্ষণ তো মিথেন গ্যাসের দিকে তুমি এক্সপোজ হয়ে থাকতে পারবে না, এটা মানে ইনজুরিয়াস হেলথের জন্য। বাট ধরো অনেক সময় হয় যে অনেক, আমাদের দেশে এটা এখনো হয়নি যে প্রোডাকশন ওইখান কোল ফিল্ড থেকে আমরা অনেক অ্যামাউন্টের গ্যাস নিয়ে এসে ওটা কাজে লাগাচ্ছি, এরকম হয় না। বাট তোমার ইউরোপ আর হচ্ছে সাউথ নর্থ সি, যে ওখানে কিছু গ্যাস জেনারেট হয় যেটা হচ্ছে কোল, মানে গ্যাস ফ্রম কোল বা কোল থেকে পাওয়া যায় কিছু গ্যাস, এটা একদম মানে ইকোনমিক্যাল ভাবে প্রোডাকশন হচ্ছে। তো এটা গেল অরিজিন অফ ন্যাচারাল গ্যাস। আর সামনে আমি যদি বলি যে অরিজিন অফ অয়েল, তোমরা তো ওই প্রথম থার্মোজেনিক গ্যাস পড়ার সময় আমি দেখিয়ে এসেছি যে হচ্ছে অয়েল আর গ্যাসটার যে অরিজিন বা প্রডিউস যে হয় তাদের হচ্ছে স্টেপ গুলো সেম একইভাবে, বা ক্যারোজেন বলো ওদের জন্য মানে প্রসেসটা সেম, অরিজিন গুলো সেম। এটা শেষ হলো এখন। আর ক্যারোজেন তো আগে আমি পড়িয়ে এসেছি, কত লাস্ট ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি। অরিজিন অফ ন্যাচারাল গ্যাস বা অরিজিন অফ পেট্রোলিয়ামের জন্য মানে আমাদের আপাতত এতটুকু পড়লেই হচ্ছে। তো এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে? আজকে যতটুকু দেখালাম বা হচ্ছে এর আগের ক্লাসে যতটুকু পড়িয়েছি। ম্যাম কোল থেকে একটা প্রশ্ন ছিল। বলো। জি ম্যাডাম, কোলে ম্যাডাম কি কি থাকে? শুধু গ্যাসই থাকে নাকি কোল থেকে অন্য কিছু পাওয়া সম্ভব? না, কোল তো মেইনলি হচ্ছে কার্বন, যেটা কার্বন, হাইড্রোজেন। এবং কোল থেকে গ্যাস পাওয়া বলতে হচ্ছে মানে তোমার কোয়েশ্চেন বুঝিনি, আমি তো বললাম একটা যে গ্যাস পাওয়া যেতে পারে, মিথেন। মিথেন গ্যাস ওখানে অ্যাবজর্ব অবস্থায় থাকে কোলের বডিতে, সেটা কিন্তু তোমার হচ্ছে প্রোডাকশন করা যায়, এক্সট্রাক্ট করে আনা, মানে গ্যাসটা আলাদাভাবে প্রোডাকশন করা যায় যদি অনেক, মানে এই কাজগুলা কি মানে তোমরা যখন ডিটেলস পড়বা তখন দেখবা যে ধরো একটা গ্যাস ফিল্ড বা একটা হচ্ছে কোল ফিল্ড বা অয়েল ফিল্ডই বলো, ওখানে ফার্স্টে তো স্টাডি করার পর জানা গেল যে হচ্ছে হ্যাঁ এই লোকেশনটাতে আমার অনেক পরিমাণে গ্যাস আছে বা অয়েল আছে বা কোল আছে, যেটা যে ফিল্ড হিসেব করলাম। তো এরপরে যখন মেইনলি আমরা ওটা প্রোডাকশন বলতে হচ্ছে ওই রিজার্ভটা তোলার কাজ বা গ্যাসটা তোলা বা অয়েলটা তোলা বা কোলটা তুলে আনার কাজটা কখন করা হয় জানো? আগে এস্টিমেট করা হয় যে আমি যে যে পরিমাণ গ্যাস এখান থেকে পাবো আসলে এটা কি ইকোনমিক্যাল কিনা, মানে আমার যতটুকু খরচ হচ্ছে, ধরো একটা
গ্যাস তুলে আনতে, কিছু পরিমাণ গ্যাস তুলে আনতে আমার 1 কোটি টাকা খরচ হচ্ছে, সাপোজ আমি এটা একটা এক্সাম্পল দিচ্ছি, 1 কোটি টাকা খরচ হচ্ছে। তো আমার আগে এটা ক্যালকুলেট করা লাগবে, বা এগুলো করা হয় আসলে, এগুলো রিপোর্ট আকারে সবকিছু করা হয়, যে আমি যে পরিমাণ গ্যাস পাচ্ছি এটা ধরো ফার্দার সেল করে, বা এই গ্যাসের মূল্যটা যখন এটা আমি মানে সারফেসে নিয়ে আসতেছি, এটার মূল্যটা আসলে কি 1 কোটিকে ক্রস করতেছে কিনা। এমন যদি হয় আমি 1 কোটি টাকা খরচ করে আমি আমার প্রোডাকশন হচ্ছে 50 লাখ টাকা, সেখানে কিন্তু দেখো আমার 50 লাখ পুরো একদম লস বলা যায়, ওখানে ওখানে কোনো প্রফিট নেই, ওখানে লস হচ্ছে। আর ওই সময় কিন্তু কেউ প্রোডাকশন মানে ওই গ্যাসগুলো কিন্তু আর তোলা হয় না। আমি তোমাদের মনে হয় আগে বলেছি যে ধরো একটা গ্যাস ফিল্ড যখন আবিষ্কার হয়, এরপরে যদি ওটা এমন পসিবল হয়, হ্যাঁ গ্যাস তোলা হচ্ছে একটা টাইমে দেখা যায় গ্যাসটা আর তোলা হয় না, কিছু একদম ওটা রেসিডিউ অবস্থায় থেকে যায় গ্যাস বা অয়েল। কারণ হচ্ছে ওই এত ডেপথে চলে যায় সেটা, যে ওই জিনিসটা যদি আমি উঠিয়ে নিয়ে আসতে চাই সারফেসে, আমাদের আসলে মাইনাসে চলে যায়, প্রফিটটা হচ্ছে মানে ওটা লস হয়ে যায়, তো ওই সময় আর প্রোডাকশন হয় না, অফ হয়ে যায়। তো মিথেনের ক্ষেত্রে যেটা আমি বললাম, যে যদি বলি যে কোলের মধ্যে হচ্ছে গ্যাস অ্যাবজর্ব থাকে, তখনই প্রোডাকশন করা হয় যখন আমি ভালো অ্যামাউন্ট আমার প্রফিট হবে, না হলে কোলটাই নিয়ে আসা হয় আর কি। আর তুমি যে কোশ্চেনটা করছো এখন, মানে তুমি কি জানতে চাচ্ছো এক্স্যাক্টলি তুমি, আমি আসলে বুঝিনি তোমার কোশ্চেনটা, মানে কোল থেকে গ্যাস পাচ্ছি বলতে। ম্যাম আসলে আমরা কোলগুলো পাই হলো থার্ড স্টেজে, ঠিক আছে? মানে হ্যাঁ, থার্ড স্টেজে যাব যখন, থার্ড তখন কি ওই যে স্টেজে সেকেন্ড? এমনও হতে পারে, তুমি এরকম তো না যেটা গ্যাস অয়েল হয়ে যাওয়ার পরে কোল হচ্ছে, হতে পারে ওটার কেরোসিন টাইপটাই এমন ছিল এবং এনভায়রনমেন্টটাই এমন ছিল সাবসারফেসে, যে ওখানে কোলটাই প্রডিউস হয়েছে ফার্স্টে পিট। আসলে কোল যখন অরিজিন অফ কোল পড়বা, বা এখানে ডিটেলস আসলে জিওলজিতে কোলের অরিজিনটা ভাবে পড়ানো হয় না, বাট আসলে কোলের একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হচ্ছে পিট। পিট আবার চাপা পড়ে হাই টেম্পারেচার প্রেসার এটা কোলে কনভার্ট হয়, বাট ওই প্রসেস মোটামুটি সেম। হ্যাঁ, ম্যাম তিনটা কি কখনো একসাথে পাওয়া সম্ভব না? না আসলে তিনটা একসাথে পাওয়া সম্ভব না। আমি যেটা বললাম, তোমার কোলে মিথেন গ্যাস আমরা পেতে পারি, তারপরে হচ্ছে কিছু ফিল্ডে অয়েল আর গ্যাস পেতে পারি। ঠিক আছে, তোমরা যখন দেখেছো না ইন্ট্রো পিএমই তে পেট্রোলিয়াম ট্র্যাপটা, যে সেখানে একদম নিচে থাকে ওয়াটার, তার উপরে অয়েল, তার উপরে গ্যাস, এরকম কোন হ্যাঁ হ্যাঁ এটা একটা সামনে। এটা পাইছি ফিগারটা। হ্যাঁ, এই একটু পরে আমি পড়াবো ওটা, তখন দেখবা যে একটা রিজার্ভার বা পেট্রোলিয়াম ট্র্যাপ, যেটা রিজার্ভার বলি ওটাকে আমরা, রিজার্ভারে হচ্ছে তোমার তেল গ্যাস একসাথে থাকতে পারে। কারণ তেল আর গ্যাস কিন্তু একই, মানে দুইটা হচ্ছে দুই রকম ফেজ, একটা লিকুইড ফেজ, একটা হচ্ছে তোমার কি গ্যাসিয়াস ফেস, Gaseous গ্যাসিয়াস ফেস। হ্যাঁ, তুমি যদি গ্যাসটাকে অনেক বেশি প্রেসারাইজ করো, কম্প্রেস করো, সেটা কিন্তু অয়েলে কনভার্ট হচ্ছে, তাই না? অয়েলকে অনেক বেশি হিট দেওয়ার ফলে সেটা গ্যাসে কনভার্ট হচ্ছে, যেটা আমরা জোনেও দেখে এসেছি, যে ক্যাটাজেনেসিস জোন, মানে যত তোমার একটা অয়েল উইন্ডো যখন কি হয় টেম্পারেচার 60 থেকে 160 তে থাকে, সেটা হচ্ছে অয়েল উইন্ডো, যেখানে আমরা কি পাই, অয়েল পাই। এবং যখন টেম্পারেচারটা আরেকটু বাড়ে, মানে হিট ওখানে বাড়তেছে, ওই অয়েলটা বা ওই কেরোজিনটা কিসে পাচ্ছি আমরা, গ্যাসে পাচ্ছি। তাহলে কিসের উপর ডিপেন্ড করতেছে, টেম্পারেচারের উপরে। আরেকটা কিসের উপরে, বুরিয়াল ডেপথ, মানে কতটুকু ডেপথে আছে, উপর থেকে কতটুকু প্রেসার করতেছে, এটার উপর ডিপেন্ড করতেছে। তো ওই যেটা বললাম, গ্যাস এবং অয়েল তুমি পেতে পারো একসাথে, কিন্তু আসলে যে কোল, তারপর হচ্ছে গ্যাস, অয়েল, এরকম আসলে পাওয়া যেতে পারে, বাট এখন মানে আমার আমার জানা মতো এরকম এক্সাম্পল এখনো দেখিনি যে কোল ফিল্ডে তুমি গ্যাস তেল পাবা একসাথে। আর বাংলাদেশের কথা যদি চিন্তা করি, বাংলাদেশে তো অয়েল ফিল্ড একটা ছিল, সেটা তাও বন্ধ হয়ে গেছে, ওখানে মনে হয় মানে এখন আর ওইরকম মানে ওখানে প্রোডাকশন হচ্ছে না, ওটা তো 1993-তে অফ হয়ে গেছে। কিছু বছর ওখান থেকে তেল পাওয়া গিয়েছে, ক্রুড অয়েল যেটা। আর এখন হচ্ছে সব গ্যাস ফিল্ড। আর আমাদের বাংলাদেশে গ্যাস ফিল্ডে কোনো তেল পাওয়া যায় না, মানে শুধু এটা গ্যাস রিজার্ভার। ক্লিয়ার? জি জি ম্যাডাম। হ্যাঁ, কিন্তু ওই কোল একসাথে, কোল এবং তোমার হচ্ছে গ্যাস অয়েল এভাবে আসলে থাকে না। কোল আর গ্যাসটা থাকতে পারে একসাথে, থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না। যত ডেপথ বাড়বে দেখা যাবে একদম নিচের স্তরে স্তরে কোল আছে, তার উপরে হচ্ছে অয়েল আছে, এরপরে গ্যাস আছে, বাট এভাবে আসলে থাকে না, কারণ ওই পর্যন্ত অত সময় ম্যাচিউর হতে হতে দেখা যায় ওখানে প্রোডাকশনই শুরু হয়ে যায়। আর তোমার গ্যাস আর অয়েল তো যত ডেপথে যাবে, টেম্পারেচার যত বাড়বে, প্রেসার যত বাড়বে, এটা কোল বা পিটে কনভার্ট হয়ে যাবে, বা একটা টাইমে দেখবে দেখা যাবে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে হিটটা। এগুলো হচ্ছে একদম রেয়ার কেস। তো আর কোনো কোশ্চেন আছে? তাহলে হচ্ছে আমি এই লেকচারটা শেষ করতাম। ম্যাম, বাংলাদেশে ইকোনমিক্যালি কোল প্রডিউস হয় না? কি ইউজ হবে ইকোনমিক্যালি, বুঝছি কোশ্চেনটা।
কোল ম্যাম কোল প্রডিউস হয় না বাংলাদেশে? হচ্ছে তো বড়পুকুরিয়াতে। বাংলাদেশে 5টা কোলফিল্ড আছে, মানে 5টা কোলফিল্ড এখন এখন বলতে এটা স্টাডি করে 5টা কোলফিল্ড পাওয়া গিয়েছে। 5টা কোলফিল্ড হচ্ছে তোমার বড়পুকুরিয়া, যেটা দিনাজপুরে 2টা আছে বুঝছো। একটাতে প্রোডাকশন হচ্ছে, আরেকটা আসলে হওয়া শুরু হয়েছিল, কিন্তু মানে এগুলোর আসলে কনসিকুয়েন্স আছে। যখন আমাদের তো বললাম 5টা কোলফিল্ড, জামালগঞ্জে একটা আছে, খালাসপিরে একটা আছে, তারপরে দিঘি নালা একটা আছে। দিঘি নালা, এটা তোমার কোন জায়গাতে মানে নর্থ সাইডে? বগুড়াতে সম্ভবত। বগুড়াতে। আচ্ছা, এরকম 5টা কোলফিল্ড আছে। তো তোমার প্রোডাকশন হয় একটাতেই, শুধুমাত্র বড়পুকুরিয়াতে। ওটা হচ্ছে দিনাজপুরে। যেটা কেন হয় আমি বলি, ওই যে আমি তোমাদের একটু আগে যে এক্সাম্পলটা দেখালাম না, যে 1 কোটি টাকা আমি তখন ইনভেস্ট করব যখন আমি দেখবো যে আমি সেখান থেকে ধরো প্রফিট পাচ্ছি। যে কোনো কাজই বলো, কোনো কাজে তো আসলে লস যখন হয়, যে কোনো কাজ লস করে তো কেউ কাজটা ম্যাডাম করে না। হ্যাঁ বলো। ম্যাডাম দীঘিনালাম হচ্ছে রাঙামাটি খাগড়াছড়ির এদিকটাতে। দীঘিনালা আসলে আমার জানা নেই, আমার 5টা জানা আছে আমি বলি। সেটা হচ্ছে বড়পুকুরিয়া হচ্ছে দিনাজপুরে একটা, বড়পুকুরিয়া আরেকটা হচ্ছে ফুলবাড়ি, তারপরে তোমার রংপুরে একটা আছে, সেটা হচ্ছে খালাসপির। দিঘিপাড়া একটা আছে, সেটা দিনাজপুরেই। দিঘি নালা তো আমি শুনিনি, দিঘিপাড়া একটা আছে দিনাজপুরে। তোমরা যেটা বলতেছো সেটা কি কোলফিল্ড নাকি অন্য কোনো মিনারেল পাওয়া গিয়েছে এরকম? তোমরা শিওর? আমি 5টাই জানি। আর দিঘিপাড়া একটা আছে, সেটা দিনাজপুরে। তো তোমার 5টার মধ্যে সবচেয়ে বড় হইতেছে তোমার ইয়াটা, জামালগঞ্জ, যেটা জয়পুরহাটে। জামালগঞ্জের যে কোলফিল্ডটা, মানে কোলফিল্ড না, ওখানে কোল যেটা আছে সেটা অনেক বেশি অ্যামাউন্ট। বাট আসলে ওটা ওই যে আমি যেটা বললাম, ইকোনমিক্যাল কিছু কন্ডিশন আছে, সেটা ফুলফিল হচ্ছে না দেখে এখন ওখান থেকে কোল প্রডিউস হয় না ইকোনমিক্যালি, শুধুমাত্র বড়পুকুরিয়া থেকে হয়। ফুলবাড়িটা ইনিশিয়েট নেওয়া হয়েছিল যে ওটা করবে, বাট আসলে ওখানে তো মানুষ বসবাস করতেছে। মাইনিং এর অনেকগুলো স্টেজ আছে, তোমরা কি পড়ে এসেছো? প্রসপেক্টিং, এক্সপ্লোরেশন, ডেভেলপমেন্ট, 5টা স্টেজ আছে যে। Yes, হ্যাঁ, ma'am. হ্যাঁ, তো ওটা 4টা। 5টা স্টেজ আছে। তো হচ্ছে হ্যাঁ 5টা স্টেজ। লাস্টটা হচ্ছে রিক্লেমেশন, যেটা হচ্ছে তোমার কাজটা শেষ হয়ে যাওয়ার পরে আবার ওখানে ধরো মানুষের বসতি, মানে ওইটা হচ্ছে কাজ শুরু আর শেষের যে স্টেজগুলো। তো যাই হোক, এখন এই তোমার যে 5টা স্টেজ, এগুলো ডিটেলস পড়া হচ্ছে মাইনিং সিস্টেম। একটা আমাদের থিওরি কোর্সই আছে মাইনিং এর, এটা 3-1 এ গিয়ে 3-1 3-2 তে তখন একদম ডিটেলস আছে, ওটা হচ্ছে মাইনিং নিয়ে। তখন দেখবা আর কি যে তোমার এতগুলো স্টেজ, যে এগুলো সবকিছু তো ফুলফিল করতে হবে। আর তোমার ওই যেটা বললাম, ফুলবাড়িটা কেন ইয়ে হয়ে গেছে, ওখানে যখন করতে গেছে, যখন ওখানে অনেক মানুষ বসবাস করে না, ওটা তো ধরো একটা রেসিডেন্সিয়াল এরিয়া। তো যখন ওখান থেকে কোল প্রডিউস হবে, ওই বড় বিশাল বড় যে জায়গাটা, ওখান থেকে মানুষ কোন জায়গায় নিয়ে যেতে হবে। তারপরে ধরো ওখানে মানুষের জায়গা জমি আছে, বসত বাড়ি আছে, ক্ষেত খামার আছে, ওটা হচ্ছে লোকাল অপোজিশনের কারণে অফ হয়ে গেছে। মানে গভর্নমেন্ট হচ্ছে ইনিশিয়েট নিয়েছিল যে প্রোডাকশন শুরু করবে, ওখানে বড়পুকুরের থেকেও বেশি কোল আছে। আর সবচেয়ে তো বেশি বললাম হচ্ছে জামালগঞ্জে, বাট ওটা এখনো প্রডিউস হচ্ছে না। আচ্ছা, এটাই। ম্যাম আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। আমাদের দেশে তো অয়েল প্রডিউস হচ্ছে না, তাহলে আমাদের ওই যে অয়েলের চাহিদাগুলো কিভাবে পূরণ করা হবে? অয়েলের চাহিদাগুলা হচ্ছে তোমার ওই যে আমি বলেছিলাম, ইস্টার্ন ইম্পোর্ট। ইম্পোর্ট করা হচ্ছে। ইস্টার্ন রিফাইনারি আছে না এখানে চিটাগাং এর পতেঙ্গা, ওখানে ক্রুড অয়েল আসে হ্যাঁ, আবুধাবি থেকে, তারপরে এরকম মিডল ইস্টের কিছু দেশ থেকে তোমার ক্রুড অয়েল ইম্পোর্ট করা হয়। মেইনলি একদম ক্রুড অয়েল ডিরেক্ট তো ইউজ করা হয় না, যেখানে লাগে ঠিক আছে, বাট ক্রুড অয়েলকে বলছিলাম যে ক্রুড অয়েলকে যখন রিফাইন করা হয় বা ভাঙা হয়, যদি আমি বলি, সেখান থেকে আমরা 14টা প্রোডাক্ট। ডিস্টিলেশন। হ্যাঁ, বিশ্লেষণ যদি বলি, কেমিস্ট্রি কিছু ছিল না তোমার হচ্ছে, আমি ভুলে গেছি আসলে, এত আগে পড়ে এসেছি। অর্গানিক কেমিস্ট্রিতে ছিল। হ্যাঁ, ওখানে ছিল না তোমার ওই সেপারেশন করা হয়, যে সেপারেটর পড়ে শোনা, পাতন। হ্যাঁ, পাতন সেপারেশন, যে তোমার আমি একটা কম্পাউন্ডকে হচ্ছে প্রেসার দিচ্ছি, তারপরে কিছু অ্যামাউন্ট হইতেছে ওখান থেকে আলাদা হয়ে যাচ্ছে, আবার প্রেসার দিচ্ছি বা হিট দিচ্ছি, কিছু অ্যামাউন্ট আলাদা হয়ে যাচ্ছে, একদম লাস্ট স্টেজে গিয়ে কিছু রেসিডিউ থেকে যাচ্ছে।
এরকম মানে এই প্রক্রিয়াটা ইউজ করে বা এই প্রসেস প্রিন্সিপালটা ইউজ করে হচ্ছে ক্রুড অয়েল রিফাইন করা হয়, সেখান থেকে আমরা 14টা প্রোডাক্ট পাই। এলপিজি যেটা আমরা সিলিন্ডার গ্যাস হিসেবে ইউজ করি সেটাও কিন্তু আমরা ক্রুড অয়েল থেকে পাচ্ছি রিফাইন করে। তারপরে হচ্ছে তোমার কেরোসিন অয়েল যেটা সেটা, তারপরে হচ্ছে বিটুমিন, এরকম করবা। এটা যখন একটা আছে আমাদের সাবজেক্ট আছে টুক্রেটের রিফাইনারি, ওখানে পড়বা, ওখানে হচ্ছে একদম প্রসেস প্রোডাক্ট সবকিছু আছে। আর যদি ইস্টার্ন রিফাইনারিতে হচ্ছে তোমার অ্যাটাচমেন্টে যেতে পারো বা যাওয়া হয় তাহলে তো আরো ডিটেলসে জানতে পারবা। ঠিক আছে, এই হচ্ছে তেলের চাহিদাটা আমাদের এভাবে পূরণ করা হয় ইম্পোর্টের মাধ্যমে। আর কোনো কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা, সব ক্লাসের শুরুতে যদি আমি রেকর্ডিংটা অন না করি আমাকে একটু মনে করিয়ে দিবা, ঠিক আছে? মাঝে মধ্যে হয়তো হতে পারে যে আমার মনে থাকবে না, তখন একটু মনে করে দিবা। আচ্ছা, আমরা তাহলে নেক্সট লেকচারে যাই। এরপরের লেকচার যেটা, তো অরিজিন অফ পেট্রোলিয়াম এখন কি মানে বলা যায় একটু ক্লিয়ার, বা যখন আরো পড়বা তখন ব্যাপারটা কি আরো ক্লিয়ার হবে? আর কোনো প্রবলেম আছে? না। ঠিক আছে, আমি স্লাইড দিয়ে দিলে একটু পড়ে দেখো, এরপরে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবা, যেহেতু স্লাইড নেই তোমাদের পড়াও হয়নি। আচ্ছা, আমরা এখন নেক্সট লেকচারে যাই। আজকে যেটা মানে এখন আজকের মেইনলি লেকচার যেটা ছিল, এটা তো আজকে প্রথমে যেটা শুরু করেছি সেটা গত ক্লাসের লেকচারটা কন্টিনিউ করেছি আমি, এর আগে আমি শেষ করতে পারিনি। তো আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে পেট্রোলিয়াম ট্র্যাপ। এটা তো তোমরা বললা ইন্টো বিএমই তে দেখে এসেছো পেট্রোলিয়াম ট্র্যাপ, বা ট্র্যাপ সম্পর্কে আইডিয়া আছে কারো? ট্র্যাপটা কি? যদি পেট্রোলিয়াম ট্র্যাপ বলি সেটা কি? ম্যাম ইন ডিটেইল আইডিয়া নাই। ট্র্যাপ তো আইডিয়া আছে, যদি বলা হয় যে ট্র্যাপ কি? ট্র্যাপ গ্যাস বা পেট্রোলিয়াম এখানে আটকে থাকে। হ্যাঁ, গ্যাস। ট্র্যাপ মানে কি? কোনো কিছুকে আটকে রাখা, ফাঁদে পড়ার মতো। ফাঁদে ফেলা হচ্ছে তোমার মানে ইনফর্মাল যদি বলি সেটা। আর যদি ট্র্যাপ বলি যে কোনো কিছু আটকে রাখা, ঠিক আছে? তো তাহলে স্বাভাবিক পেট্রোলিয়াম ট্র্যাপ যে আমি কি বুঝবো, যেখানে পেট্রোলিয়াম যে প্রোডাক্ট গুলো আছে সেটা জমা আছে যদি বলি আমি, বা অ্যাকুমুলেট করে আছে, যদি সুন্দরভাবে বলতে চাই যে অ্যাকুমুলেট ভাবে আছে বা রিটেনশন অবস্থায় আছে, সেটা হচ্ছে পেট্রোলিয়াম ট্র্যাপ। তো ট্র্যাপের ডেফিনেশনটা বা মেইনলি পেট্রোলিয়াম ট্র্যাপের ডেফিনেশন হচ্ছে যে কিছু ফিজিক্যাল ফোর্সের কম্বিনেশন যা কি করে তোমার পেট্রোলিয়ামকে একটা লোকেশনে, একটা ফিক্সড জায়গাতে অ্যাকুমুলেট করে রাখে। কি করে রাখে? জমা করে রাখে, সেটা হচ্ছে ট্র্যাপ। ওকে, তো তোমরা তো দেখতেছো স্লাইডটা, তাই না? হ্যাঁ, তো এখানে Yes, ma'am. একটা ফিগার আছে দেখো, অ্যান্টিক্লাইন, পেট্রোলিয়াম ট্র্যাপ। অ্যান্টিক্লাইন দিয়ে কি বুঝো? অ্যান্টিক্লাইনটা তো বুঝো। কনভেক্স। হ্যাঁ, এটার স্ট্রাকচারটা দেখতেছো, ট্যাপের স্ট্রাকচারটা কনভেক্স না? উপরের দিকে একটা ক্রেস্ট হচ্ছে চূড়া, উপরের দিকে একটা চূড়া আছে দেখো, চূড়াটায় ক্যাপরক লেখা। আমি সামনে পড়াবো ক্যাপরক কি, বাট দেখতে পাচ্ছ উপরে একটা ক্রেস্ট আছে, যদি আমি বলি সেখানে হচ্ছে ক্যাপরক। তারপরে দেখো ফ্রি গ্যাস ক্যাপ, মানে ওখানে গ্যাস আছে, তুমি যদি একটু হালকা মানে এর উপর থেকে যদি যাও নিচের দিকে গ্যাস ক্যাপ আছে। এরপরে কালো রঙের বা ব্ল্যাক কালারের যে বডিটুকু আছে সেটা হচ্ছে অয়েল। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে সল্ট ওয়াটার। দেখতে পাচ্ছ এই ফিগারটা তো তোমরা পরিচিত, যেহেতু ট্র্যাপ পড়ে এসেছে। তার মানে উপরে একটা ট্র্যাপ বা একটা রিজার্ভারের যদি আমি বলি কি আছে, প্রথমে একদম উপরে আছে হচ্ছে গ্যাস, তারপরে অয়েল, তারপরে ওয়াটার। আচ্ছা, এই তিনটা লিকুইড কেন এইভাবে আছে, সিকোয়েন্সটা কেন এইভাবে, সেটা কি তোমরা বলতে পারো? ম্যাম ওয়াটারের ডেন্সিটি ঘনত্বের সবচেয়ে কারণে। বেশি। হ্যাঁ, এটা হচ্ছে ডেনসিটির কারণে। তো এই তিনটার মধ্যে ওয়াটারের ডেনসিটি সবচাইতে বেশি বলে এটা সবার নিচে। এরপরে হচ্ছে অয়েলের ডেনসিটি, এর জন্য অয়েলের পরে, এবং গ্যাসের ডেনসিটি তোমার সবচাইতে কম বলে, কম না? ঠিকই তো বলতেছি? হ্যাঁ, উপরে। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে সবার উপরে আসে আর কি। তো এটা তো মানে
এর আগে আমি তোমাদের বলেছিলাম মনে হয় আগের লেকচার পড়ানোর সময় যে আমরা সামনে দেখবো যে এটা তো জানি সোর্স রকে, মানে এদের অরিজিনটা কোথায় বলো তো? সবকিছু গ্যাস বলো অয়েল বলো এগুলো সব প্রডিউস হয় কোথায়? সোর্স রকে, তাই না? সোর্স রক যে সোর্স রকে অর্গানিক ম্যাটার থাকে সেটা ডিকম্পোজড হয়, তারপরে সেখানে গ্যাস অয়েল প্রডিউস হচ্ছে। বাট যখন আমরা এই যে প্রোডাকশন করব, এখানে দেখো 3টা ড্রিলিং রিগ দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছো? Yes, ma'am. এই যে একটা ড্রিলিং রিগ, এই যে একটা, এবং ড্রিলিং রিগের নিচে যে ড্রিল পাইপ, এই যে লম্বা যে এগুলো হচ্ছে ড্রিল পাইপ বলা হয়, যেটা থেকে কি করা হয় যে গর্ত ড্রিল করা হয়, যখন গর্ত তারপরে সব কাজ শেষ করে এই পাইপগুলা দিয়ে হচ্ছে উপরের দিকে তুমি যেটা তুলতে চাও, গ্যাস বলো বা হচ্ছে অয়েল বলো, সেগুলো উপরের দিকে তুলে নিয়ে যাওয়া হয়। এগুলো যখন ডিটেলস ড্রিলিং ইঞ্জিনিয়ারিং পড়বা তখন জানবা আরো। তো 3টা ড্রিলিং রিগ আছে দেখো, একটা ড্রিল পাইপ কোথায় গিয়েছে, এটা ড্রিল পাইপটা দেখো একদম ওয়াটার জোনে চলে গেছে, একটা আছে গ্যাস জোনে, সেকেন্ডটা, থার্ডটা দেখো সেটা অয়েল জোনে আছে ড্রিল পাইপটা। ম্যাম হ্যাঁ বলো। এখানে মানে যেমন যেটা সল্ট ওয়াটারের যে ড্রিলিংটা ঢুকছে, রিগটা ঢুকছে, সেটা তো সল্ট ওয়াটারে আসার আগে তেল বা ওয়েল অথবা গ্যাস ওঠা শুরু করবে না? না এটা দেখো, এটা আসলে দেখানো হয়েছে, তুমি তো আসলে কেউ তো সল্ট ওয়াটার তুলতে চায় না, মানে তুমি যখন একটা গ্যাস ফিল্ডে যাবা তুমি কি চাবা ওয়াটার প্রডিউস করতে? ওয়াটার তো আমাদের লাগতেছে না গ্যাসের জন্য। তো এটা আসলে ছবিটা হচ্ছে তোমার জাস্ট মানে এভাবে দেখানো হয়েছে ড্রিলিং রিগ 3টা, বাট মেইনলি ধরো এটা হচ্ছে গ্যাস ফিল্ড বা অয়েল ফিল্ড, আমার মেইন পারপাস হচ্ছে অয়েল বা গ্যাসটা তুলে আনা। তো ড্রিল পাইপটা আসলে ওইভাবেই সেট করা হয় একটা, এগুলো সব ক্যালকুলেশন আছে, হিসাব নিকাশ আছে। আমি শুধু ড্রিল পাইপ দিয়ে দিলেই হচ্ছে না, সারফেস এটা মানে ড্রিল পাইপ একদম সারফেসের লাস্ট পর্যন্ত আমি ড্রিল পাইপ দিতে পারতেছি না, আমার একটা সার্টেন লিমিট আছে যে এই পর্যন্ত আমি ড্রিল পাইপটা ড্রিল করে বসাবো। হয় এরকম হয় তুমি যেটা বললা যে হচ্ছে ওয়াটার প্রডিউসের আগেই তো আমি অয়েল গ্যাস পাচ্ছি, হ্যাঁ ইভেন এমনও হয়, যেমন ধরো যদি একটা এই ড্রিলিং রিগটার কথা চিন্তা করি, এটা ড্রিল পাইপটা দিচ্ছ অয়েলে, এমনও হতে পারে যে তোমার এই অয়েলটা যখন শেষ হয়ে যায় মানে প্রডিউস, ধরো পুরাটুকু অয়েল আমি নিয়ে ফেলছি, এরপরে কি হয় জানো, নিচে থেকে ওয়াটার প্রডিউস হওয়া শুরু হয়, এটা হচ্ছে অনেক বড় একটা লস। তো এই জন্য এটাও হিসাব করা হয় যে ঠিক কতক্ষণ আগে আমাকে কাজ মানে প্রোডাকশনটা অফ করে দিতে হবে, না হলে কি হবে ওই ড্রিলিং রিগ দিয়ে ওয়াটার চলে আসবে উপরে, এটা একটা লস। ওয়াটার কখনো আমাদের ডিজায়ার্ড কোনো প্রোডাক্ট না, এটা ছবি আঁকার জন্য এভাবে দেখানো হয়েছে, আসলে আমাদের মেইন ফোকাস হচ্ছে গ্যাস বা অয়েল। আর ওয়াটার থাকবে সারফেসে, তো ওয়াটার থাকবে, সাব সারফেসে যেটা ওটা ওয়াটার থাকবে, সব রিজার্ভারে দেখবা ওয়াটারটা আছে, ওয়াটারের উপরেই মিলি অয়েল থাকে বা গ্যাস থাকে। এই জন্য দেখা যায় সামনে যখন পড়বা দেখবা যে প্রোডাকশনের মধ্যে ওয়াটার চলে আসছে। এটা ক্লিয়ার তোমার যে কোশ্চেন করেছিলা? জি ম্যাম। হ্যাঁ ওই ফিগারটার জন্য আসলে মনে হচ্ছিল যে আমি কেন ওয়াটারের মধ্যে দিছি, আমি তো আগে গ্যাস কাপ, এটা আসলে ফিগারটা এভাবে আঁকা হয়েছে দেখানোর জন্য জাস্ট শুধু। এখন আমরা ট্র্যাপের ক্লাসিফিকেশন যদি পড়ি যে কি ধরনের ট্র্যাপ পাওয়া যায়, মানে এগুলো আসলে স্ট্রাকচারের উপর ডিপেন্ড করতেছে, যে অ্যান্টিক্লাইন ট্র্যাপ দেখলাম আর কি রকম এরকম কি ধরনের ট্র্যাপ থাকতে পারে, তো তার উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন যদি বলি সেটা হচ্ছে 3 ধরনের, একটা স্ট্রাকচারাল, স্ট্র্যাটিগ্রাফিক, আর একটা হচ্ছে কম্বিনেশন অফ টু, মানে এই স্ট্রাকচারাল স্ট্র্যাটিগ্রাফিক দুইটার কম্বিনেশন। ঠিক আছে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে স্ট্রাকচারাল ট্র্যাপ গুলা কি ধরনের হতে পারে বা স্ট্রাকচারাল ট্র্যাপটা কি। তো মেইনলি স্ট্রাকচারাল ট্র্যাপ আমরা সেগুলাকে বলবো যেখানে ধরো কোনো ফরমেশনে ফোল্ড হয়েছে বা ফল্ট, এরকম কোনো স্ট্রাকচার যদি থাকে, ফোল্ডিং এর কারণে বা ফল্টের কারণে সেখানে দেখা যাবে যে পেট্রোলিয়াম ট্র্যাপের মতো একটা বা পেট্রোলিয়াম ট্র্যাপ হয়ে আছে। যেমন আমি যে ফিগারটা দেখালাম যে অ্যান্টিক্লাইন, এখানে এই স্ট্রাকচারটার কারণে কিন্তু ওই পেট্রোলিয়াম যেভাবে ট্র্যাপ হয়ে আছে, যে ক্যাপ্রক, আমি যখন সামনে পড়াবো তখন দেখবা যে ক্যাপ্রক না থাকলে এই জায়গাটায় কখনোই যে গ্যাস অয়েল গুলা থাকবে না, এগুলো অন্য জায়গায় ছড়িয়ে যেত। এই স্ট্রাকচারে এই ক্যাপ্রকটা সুন্দরভাবে আছে বলে এখানে এই পেট্রোলিয়ামটা অ্যাকুমুলেট হয়ে আছে বা জমা হয়ে আছে। তো এরকম দেখা যাবে যে কিছু স্ট্রাকচারের মধ্যে যখন ফল্ট হচ্ছে বা ফোল্ডিং হচ্ছে, ওই সুবিধাজনক যে মানে স্ট্রাকচারটা, ওই কারণে ওখানে হচ্ছে ট্র্যাপ ক্রিয়েট হয়েছে বা ওখানে গিয়ে অয়েল গ্যাসটা জমা হওয়ার কারণে সেখানে একটা পেট্রোলিয়াম ট্র্যাপ আমরা পাচ্ছি। তো আর এই স্ট্রাকচারাল ট্র্যাপটা আবার 3 ধরনের। অ্যান্টিক্লাইন, আমরা যে ফিগারটা দেখে এসেছি অ্যান্টিক্লাইন পেট্রোলিয়াম ট্র্যাপ, সেটা হচ্ছে ওয়ান অফ স্ট্রাকচারাল ট্র্যাপের এক্সাম্পল বা ক্লাসিফিকেশন। একটা হচ্ছে ফল্ট ট্র্যাপ, আরেকটা থার্ড ওয়ান হচ্ছে সল্ট ডোম ট্র্যাপ। তো নাম শুনে কি মানে তোমরা একটু ইমাজিন করতে পারতেছো? অ্যান্টিক্লাইনটা তো অলরেডি দেখে ফেলেছো তোমরা, ফল্ট ট্র্যাপটা কি ধরনের হতে পারে
মানে নাম শুনে কি ইমাজিন, ফল্ট তো তোমরা জানো কোন একটা স্ট্রাকচারে যদি ফল্ট হয় সেই ফল্টটা কি রকম হয়, বা যে স্ট্রাকচারে ফল্ট আছে সেটা কি রকম, এটা তো তোমাদের ক্লিয়ার, ফল্ট তো ক্লিয়ার। তো তোমরা কি ইমাজিন করতে পারতেছো যে ফল্ট ট্র্যাপটা কি ধরনের হতে পারে? কিছুটা উপর দিকে থাকবে আবার কতটুকু নিচের দিকে থাকবে। মানে উল্টা অয়েল পাল্টা গ্যাসটা হতে সিল পারে। করা থাকবে। হ্যাঁ বললা, লাস্টে যে answer আমি আসলে শুনতে পাইনি, ক্লিয়ারলি কি বলতে পারবা? মানে যেটা তোমরা বুঝো, তোমরা যেটা জাস্ট একটা রাফ ইমাজিনেশন যদি বলো যে হ্যাঁ এরকম হতে পারে, কি মনে হতো, মানে ফল্ট ট্র্যাপটা কি ধরনের? ট্র্যাপ তো দেখলা কি, অয়েল গ্যাসটাকে জমা করে রেখেছে, তো ফল্ট ট্র্যাপটা কি? ফল্টটা কি? কোন একটা স্ট্রাকচারে ফল্ট কোনটা? দুইটা প্লেন ভাগ হয়ে যায় না, একটা হ্যাঙ্গিং ওয়াল একটা ফুট ওয়াল, এগুলো পড়ে এসেছো না? হ্যাঙ্গিং ওয়াল ফুট ওয়াল যেটা ভেঙে যাচ্ছে, একটা স্ট্রাকচার মাঝ ধরো মাঝ বরাবর বা একটা পাশে ভেঙে যাচ্ছে, একটা প্লেন নিচের দিকে সরে আসতেছে, সেটাকে আমরা হ্যাঙ্গিং ওয়াল বলতেছি। এগুলা ভুলে গেছো না সবকিছু? না, আচ্ছা আমি তাহলে ম্যাম ফল্ট দুইটার মধ্যে যখন পেট্রোলিয়ামটা মুভমেন্ট করা শুরু করে, মানে ওই মানে মানে when পেট্রোলিয়াম হ্যাঁ হ্যাঁ বলো। মাইগ্রেট যখন হয় তখন এখানে ট্র্যাপড হয়ে যায় আর কি। হ্যাঁ এই যে দেখো ফল্ট ট্র্যাপটার ফিগারটা দেখতেছো, ফল্ট ট্র্যাপের ডেফিনেশনটা আছে, পাশে একটা ফিগার আছে ফল্ট ট্র্যাপের। ফল্টটা তো ক্লিয়ার, দেখো আমি যেটা বললাম দুইটা প্লেন মাঝখান বরাবর ভাগ হয়ে গিয়েছে, দেখেছো এখানে একটা ফল্ট ক্রিয়েট হয়েছে যে, এবং এখানে এই ফল্ট ক্রিয়েট হওয়ার ফলে এখানে একটা ট্র্যাপ, যেটা ট্র্যাপ কি হয়েছে, অয়েল ট্র্যাপ হয়ে আছে। ধরো এই ফলটা যদি এখানে না থাকলো, এটা একটা নর্মাল প্লেন থাকতো সারফেসে, বাট এখানে দেখা যেত তার ফলে কি হতো, এখানে ওই যে ওই এনভায়রনমেন্টটাই ক্রিয়েট হতো না, যেখানে কি হতে পারে অয়েল গ্যাস। অয়েল গ্যাস তো যেহেতু বললাম মুভমেন্ট করে, ওরা যেখানে অরিজিন হচ্ছে সেখানে থাকে না, ওরা মুভমেন্ট করতে থাকে, যেহেতু একটা লিকুইড বা ফিজিক্যাল লিকুইড বা হচ্ছে গিয়ে তোমার গ্যাসিয়াস ফেজ, এগুলো মুভমেন্ট করতে থাকে, ওদেরকে তো জমা রাখতে হবে আমাকে, বা জমা এনভায়রনমেন্ট জমা করে রাখতেছে। তো ফল্ট হওয়ার কারণে যে সেখানে একটা ট্র্যাপ ক্রিয়েট হয়, এই ট্র্যাপে হচ্ছে অয়েল ট্র্যাপড অবস্থায় থাকে, বা এখানে একটা রিজার্ভার পাচ্ছি আমরা। ঠিক আছে, আরেকটা লাস্ট ওয়ান যেটা ছিল সল্ট ডোম ট্র্যাপ। এটা ধরো একটা সল্ট ডোম, এই যে এই সল্ট গুলা যখন উপরের দিকে চলে আসতেছে, এর ফলে এখানে অ্যান্টিক্লাইন শেপও না, মানে মোটামুটি একটা স্ট্রাকচারাল মানে একটা তোমার কি বলে এটা ডিফরমেশন হয়েছে স্ট্রাকচারে, যার ফলে এখানে একটা ট্র্যাপ, দেখো এখানে একটা ট্র্যাপ ক্রিয়েট হয়ে গিয়েছে। এই সল্ট ডোমটা উপরে চলে আসার কারণে এই যে নর্মাল প্লেন থাকতো বা সারফেস একটা তোমার হচ্ছে গিয়ে হরাইজন্টাল প্লেন থাকতো, সেটা সেরকম না থেকে এখানে একটা ট্র্যাপ বা হচ্ছে গিয়ে কার্ভেচার ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখানে এই যে ট্র্যাপ ক্রিয়েট হয়েছে, সেখানে অয়েল কি ট্র্যাপড অবস্থায় আছে। এর আগে যেটা ফার্স্ট আমরা বললাম যে অ্যান্টিক্লাইন ট্র্যাপ, ঠিক আছে। তো অ্যান্টিক্লাইন ট্র্যাপ হচ্ছে আমি প্রথমে দেখিয়ে এসেছি যে এর ক্রেস্টের মধ্যে অয়েল জমা থাকে, একটা ফোল্ড, অ্যান্টিক্লাইন একটা ফোল্ড হবে, ফোল্ডও জানো ফোল্ডও জানো তোমরা, এখানে ফোল্ড হয়েছে না, স্ট্রাকচারটা কিন্তু নর্মাল নেই, ফোল্ড অবস্থায় আছে। বুঝতে পারতেছো, এই যে একটা ফোল্ড, এই যে একটা ফোল্ড, এটা বুঝে যাচ্ছে? হ্যাঁ, এই ফোল্ডের একদম উপরে, ফোল্ডের শীর্ষে যদি বলি, সেখানে কি থাকে, ক্রেস্ট থাকে, ওই ক্রেস্টে হচ্ছে পেট্রোলিয়ামটা ট্র্যাপড আছে, বা এটা একটা পেট্রোলিয়াম ট্র্যাপ। তো এই ফোল্ড স্ট্রাকচার যেটা, সেটাকে আমরা বলতেছি অ্যান্টিক্লাইন ট্র্যাপ। ফল্ট স্ট্রাকচারের ফলে যে ট্র্যাপটা পাচ্ছি সেটা ফল্ট ট্র্যাপ, এবং সল্ট ডোমের কারণে যে আমাদের একটা ট্র্যাপ ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে সল্ট ডোম ট্র্যাপ। তো এতক্ষণ আমরা করলাম যেটা, সেটা হচ্ছে কি ছিল, স্ট্রাকচারাল ট্র্যাপ। সেকেন্ড যেটা ছিল সেটা কি মনে আছে, স্ট্র্যাটিগ্রাফিক ট্র্যাপ। এখন স্ট্র্যাটিগ্রাফিকটা কি বলতো, আমি কিন্তু তোমাদের স্ট্র্যাটিগ্রাফিক নিয়ে ডিটেলসে পড়িয়েছিলাম বাংলাদেশের স্ট্র্যাটিগ্রাফি পড়ানোর সময়। স্ট্র্যাটিগ্রাফিক কি বলতো? এখানে যেখানে রকের ফরমেশন কম্বিনেশন এসব নিয়ে আলোচনা করা হয়। হ্যাঁ আলোচনা করা হয়। বা স্ট্র্যাটা কি বলতো, তাহলে স্ট্র্যাটিগ্রাফিক তো বললাম যেটা রকের কম্বিনেশন, তারপরে হচ্ছে সবকিছু, মানে একটা ব্রাঞ্চ জিওলজি যেখানে আমরা রকটা কিভাবে আছে লেয়ার অবস্থায়, বা লেয়ারে কি কি রক আছে, সেডিমেন্টারি রক নাকি লাইমস্টোন নাকি শেড, সব নিয়ে পড়াশোনা করা হয়। আর স্ট্র্যাটা মানে কি সেটা কি জানো? স্ট্র্যাটা মানে লেয়ার, এটা কি তোমরা পড়েছো আগে, বা তখন আমি বলেছি কিনা? স্ট্র্যাটা মানে হচ্ছে রক লেয়ার। রক লেয়ার, রক লেয়ার বলতে হচ্ছে রকের স্ট্র্যাটা যদি বলি রক লেয়ার, বা স্ট্র্যাটা হচ্ছে লেয়ার। তো সেখান থেকে আসতেছে স্ট্র্যাটিগ্রাফিক ট্র্যাপ। তো এইরকম মানে
এই যে এনভায়রনমেন্টাল যে ইভালুয়েশন গুলা, এটার ফলে কি হয় যে সেডিমেন্টারি যে ডিপোজিশন গুলা, এইসব ফ্যাক্টর যেমন ডিপোজিশনাল ফ্যাক্টর বলো বা সেডিমেন্টারি যে ফ্যাক্টর, সেডিমেন্টসের যে ফ্যাক্টর গুলো মানে একটার উপর একটা লেয়ার আকারে জমা হচ্ছে, এইসব দিক থেকে চিন্তা করে যে একটা ক্লাসিফিকেশন করা হয়েছে সেটা হচ্ছে স্ট্র্যাটিগ্রাফিক ট্যাব। এটাতে কি হয়, ওই যে লেয়ার ক্রিয়েট হচ্ছে, লেয়ার ক্রিয়েট হওয়ার ফলে সেখানে ট্র্যাপ ক্রিয়েট হচ্ছে এরকম আর কি। যেমন একটা আছে হচ্ছে স্যান্ড বডি ট্র্যাপ, স্যান্ড বা স্যান্ডস্টোন যদি বলো, সেটা লেয়ার হয়ে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে যে ওখানে হচ্ছে অয়েল গ্যাসটা ট্র্যাপড অবস্থায় আছে। সামনে যদি আমি একটা ফিগার দেখাই তখন দেখবা। বা রিফ ট্র্যাপ যদি বলা হয়, রিফ মানে হচ্ছে একটা দেখা যাবে সামনে যদি একটা ফিগার দেখাই, দেখো লাস্ট ফিগারটা আছে হচ্ছে রিফ ট্র্যাপ, দেখতে পাচ্ছ নিচে থেকে লেয়ার হয়ে গিয়েছে। এই যে এগুলা একটা দুইটা তিনটা লেয়ার আছে, তিনটা লেয়ার থাকবে, এটা ফিক্স না, আমি ফিগারটা দেখানোর জন্য বলছি। তিনটা লেয়ার আছে, তিনটা লেয়ার হচ্ছে ধরো এটা স্যান্ডস্টোন হতে পারে বা হচ্ছে লাইমস্টোন হতে পারে, তিনটা লেয়ার। তার উপরে একটু কালো অংশটা যেটা, সেটা হচ্ছে আমার পেট্রোলিয়াম, অয়েল বা গ্যাস, সেটা ট্র্যাপড অবস্থায় আছে। ঠিক আছে, তো স্ট্র্যাটিগ্রাফিকটা মেইনলি, স্ট্র্যাটিগ্রাফিক ট্র্যাপ গুলো হচ্ছে এরকম লেয়ার আকারে বা হচ্ছে কি এরকম ডিপোজিশনাল কিছু এনভায়রনমেন্ট যে ডিপোজিট হয়েছে, সেডিমেন্ট ডিপোজিট হয়েছে, সেখানে ট্র্যাপ ক্রিয়েট হয়েছে। তো ওইখানকার ওই ট্র্যাপের যে ফিজিক্যাল ক্যারেক্টার গুলা থাকবে বা পোরোসিটি, পারমিয়াবিলিটি বা জিওমেট্রি যদি বলি, সেগুলা ডিপেন্ড করবে তাহলে কিসের উপরে, ওই ডিপোজিশন যে হয়েছে ওখানে বা সেডিমেন্টারি যে লেয়ার গুলা ক্রিয়েট হয়েছে তার উপরে, বা সেডিমেন্টস ওখানকার যে সেডিমেন্টারি যে রক গুলা বা ডিপোজিশনাল যে রক গুলা বা যে রক দিয়ে ওখানে লেয়ার গুলা ক্রিয়েট হয়েছে সেটার উপরেই মেইনলি ডিপেন্ড করবে এই ট্র্যাপ গুলার পোরোসিটি, পারমিয়াবিলিটি। নর্মাল ব্যাপার, যদি এই ট্র্যাপটা হচ্ছে সেডিমেন্টারি রক দিয়ে ক্রিয়েট হয় বা এখানে যদি সেডিমেন্টারি আর শেল রক থাকে, তাহলে এই ট্র্যাপটাতে কি রকম পোরোসিটি, পারমিয়াবিলিটি থাকবে সেটা ডিপেন্ড করবে এই ট্র্যাপটা কি ধরনের রক দিয়ে তৈরি। এটা ক্লিয়ার? যে পোরোসিটি, পারমিয়াবিলিটি, জিওমেট্রি অফ দা ডিপোজিশনাল ফিচার, মানে কি রক দিয়ে সেটা ফিচারটা ক্রিয়েট হয়েছে, সেটাই কন্ট্রোল করবে ট্র্যাপের ডাইমেনশন গুলা, মানে এই ফিজিক্যাল প্যারামিটার গুলা। আচ্ছা, তোমরা কি পোরোসিটি, পারমিয়াবিলিটি ব্যাপারে ক্লিয়ার? এই পোরোসিটি, পারমিয়াবিলিটিটা কি না ম্যাম। তোমরা একদমই মানে পোরোসিটি, পারমিয়াবিলিটি পড়ে আসোনি? জি ম্যাম, পোরোসিটি তো পড়ছি এনট্রপি একটু। এমএ তে পড়ানো হয়েছে। এমনিতে পড়ার কথা, একদম শুরুতেই তো জি। এগুলো পড়ানোর কথা, পোরোসিটি আর পারমিয়াবিলিটি, কারণ সামনে এটা লাগবে তো। আচ্ছা তোমরা, আচ্ছা ঠিক আছে, লাস্ট ওয়ান যেটা ছিল কম্বিনেশন ট্র্যাপ। তো কম্বিনেশন ট্র্যাপটা হচ্ছে আনকনফর্মিটি, কোনো একটা সারফেস যে কনফর্মিটি থাকবে না, আনকনফর্মিটি মানে কন্টিনিউয়াস যদি হয়, যেমন হুট করে ফল্ট চলে আসছে, মেইনলি ওই যে তোমার স্ট্রাকচারাল আর স্ট্র্যাটিগ্রাফিক দুইটা মিলিয়ে হচ্ছে তোমার কম্বিনেশন ট্র্যাপ হতে পারে। ঠিক আছে, এখানে কিছু ফিগার আছে, ওই ফিগার গুলাই ফল্ট ট্র্যাপ অ্যান্টিন একসাথে দেওয়া আছে। তো এটা গেল আমাদের ট্র্যাপ, যদি বলি পেট্রোলিয়াম ট্র্যাপ। তো সামনে যেটা পড়বো সেটার জন্য আমার পোরোসিটি, পারমিয়াবিলিটিটা লাগবে একটু, যেটা আমি বারবার বলে আসতেছি যে সোর্স রক হচ্ছে তোমার পেট্রোলিয়ামের অরিজিন রক, যেটা যেখানে তারা প্রডিউস হচ্ছে বা অরিজিন হচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি ওখানে কিন্তু আমরা পেট্রোলিয়াম পাই না। যখন পেট্রোলিয়াম আমি ওই যে তোলা হয় তখন দেখা যায় পেট্রোলিয়ামটা জমা হয় রিজার্ভার রকে এসে। কেন জমা হয়, কেন ওরা সোর্স রক থেকে চলে আসছে, এটা হচ্ছে গিয়ে সামনে পড়বো। এখন আমাকে তোমরা বলো পোরোসিটি আর পারমিয়াবিলিটি কি, কি পড়ে এসেছো তোমরা? ম্যাম, পোর স্পেসেস ইন দ্য রক, এটা হচ্ছে পোরোসিটি। আর পারমিয়াবিলিটি হচ্ছে যে ইন্টারকানেক্টিভিটি ইন বিটুইন দ্য পোর এবং দ্য পোর স্পেসেস। হ্যাঁ, এটা তো তোমার একদম মানে পরীক্ষার খাতায় লিখবা তুমি। তোমরা নিজে কি বুঝো, পোরোসিটি দিয়ে কি বুঝো, পারমিয়াবিলিটি দিয়ে কি বুঝো? কোনো একটা রকের পোরোসিটি কি? রকের ভিতরে যে ফাঁকা জায়গাগুলো থাকে, ফাঁকা জায়গাগুলো আছে, হ্যাঁ গুড, পোরোসিটি। আর যদি পারমিয়াবিলিটি বলি সেটা ফাঁকা জায়গাগুলো একটা আরেকটার সাথে যুক্ত আছে ওইটা। আছে, হ্যাঁ। তার মানে একটা রক পোরাস, মানে যখন রকটায় পোরোসিটি থাকে সে রকটাকে আমরা কি বলি, পোরাস রক। পোরাস, এটা তো শুনেছো পোরাস রক, ঠিক আছে, বা পোরাস স্ট্রাকচার। পোরাস মানে সেখানে পোরস্পেস আছে, যেমন একটা দেয়ালেও কিন্তু পোরস্পেস থাকতে পারে, একটা কাঠের মধ্যেও পোরস্পেস থাকতে পারে। তো আমরা চিন্তা করতেছি রক নিয়ে, তো রকে হচ্ছে পোরস্পেস আছে, তো এটা ধরলাম ওটা পোরোসিটি আছে। এবং রকে যদি পোরোসিটি থাকে, এই যে আমরা এতক্ষণ পড়ে আসতেছি পেট্রোলিয়াম রকের মধ্যে থাকে, তাহলে পেট্রোলিয়াম গুলো রকের কোথায় থাকে? রক তো উপর থেকে আমরা একটা সলিড পোর্শন দেখতেছি, তার মানে ভিতরে যে পেট্রোলিয়ামটা আছে কোথায় আছে তাহলে? পোর স্পেসের মধ্যে। পোর স্পেসের মধ্যেই আছে। এর জন্যই, কারণ কোন রক যদি পোরাস না হয় বা পোর স্পেস না হয় সে তো কোনো কিছুই ধরে রাখতে পারবে না। এটা গেল পোরোসিটি। এখন হচ্ছে পারমিয়াবিলিটি। তোমরা যেটা বললা যে
ইন্টারকানেক্টেড পোর স্পেস গুলো হচ্ছে পারমিয়াবিলিটি, ঠিক আছে? হ্যাঁ, কেন? আর তুমি একটা রককে আমরা কখন পারমিয়াবল বলবো? পোর স্পেস থাকলে তো পোরাস বলতেছি, পারমিয়াবল কখন বলবো? যখন ওই পোর স্পেস গুলা একটা আরেকটার সাথে কানেক্টেড। তো কানেক্টেড থাকার ফলে কি হচ্ছে, তোমার একটা পোর স্পেস থেকে পেট্রোলিয়ামটা আরেকটা পোর স্পেসে যেতে পারতেছে, চলাচল করতে পারতেছে। তো পারমিয়াবিলিটি হচ্ছে অ্যাবিলিটি টু ট্রান্সমিট ফ্লুইড। বুঝতে পারতেছো? তাহলে পারমিয়াবিলিটিটা কি? Yes. যখন একটা রকের কিসের অ্যাবিলিটি থাকবে, সে ফ্লুইডটা ট্রান্সমিট করতে পারতেছে, তার অনেক পোর স্পেস আছে, পুরো বডি ভর্তি তার পোর স্পেস, সে পেট্রোলিয়ামটা নিয়ে বসে থাকলো, কিন্তু কোনো পোর স্পেসের সাথে কোনো পোর স্পেস কানেক্টেড না, কোনো নেই, সবগুলো পোর স্পেস আলাদা। সেই ক্ষেত্রে কি কোনো একটা পোর স্পেস থেকে লিকুইড আরেকটা পোর স্পেসে যেতে পারবে? পারবে না। একটা রক লেয়ার থেকে কি আরেকটা রক লেয়ারে লিকুইড ট্রান্সফর্ম হতে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ ওদের পারমিয়াবিলিটি নেই। পারমিয়াবিলিটি হচ্ছে এই লিকুইডটা যাওয়ার ওয়ে যদি বলা যায়, ট্রান্সমিট ফ্লুইড, অ্যাবিলিটি টু ট্রান্সমিট ফ্লুইড। তোমরা কি পারমিয়াবিলিটিটা ক্লিয়ার? জি ম্যাম। মানে আরেকটু বুঝিয়ে দিতে হবে। Clear. তো পারমিয়াবিলিটি হচ্ছে অ্যাবিলিটি টু ট্রান্সমিট ফ্লুইড। আচ্ছা, এখানে একটা পেট্রোলিয়াম ট্র্যাপ দেখতেছো, আমি 3টা বক্স করে দিয়েছি, 3টা রকের। দেখো নিচে একদম লাস্ট স্টেজে যেটা আছে সেটা হচ্ছে সোর্স রক, যেটা কিনা শেল। ওকে, এরপরে উপরে, ঠিক উপরে যেটা আছে, আচ্ছা শেল সোর্স রকের উপরে আরেকটা আছে নন সোর্স রক। সোর্স এটা দিয়ে বুঝাচ্ছে মানে ধরো এখানে কোনো পেট্রোলিয়াম অরিজিন হচ্ছে না, একদম নিচেই হচ্ছে। ঠিক তার উপরে একটা লেয়ার গিয়েছে রকের, এই যে এখানে ডটেড লাইন দেওয়া আছে, সেটা হচ্ছে রিজার্ভার রক, যেটা কিনা স্যান্ডস্টোন, ঠিক আছে? এবং তার উপরে যেটা আছে সেটা হচ্ছে সিল, সেটা আবার কি শেল রক, বা এটাকে এই শিলটাকে আবার ক্যাপ রকও বলা হয়। আগের পেট্রোলিয়াম ট্র্যাপের যে ফিগারটা ছিল, দেখো এখানে ক্যাপ রক দেখে এসেছি না আমরা, এটাই হচ্ছে সিল রক, ঠিক আছে? সিল মানে কি বলতো? সিল মানে কি কোনো কিছু বন্ধ করে দেওয়া। বা ক্যাপ কি, যখন একটা বোতলের আমি ক্যাপ অফ করে দিই, মানে কি ক্যাপটার যে ভিতরে যে তোমার পানি থাকে বা কিছু থাকে, ওটাকে বন্ধ করে যাতে ওটা কি হয়, উপচায় না পড়ে বা পড়ে না যায়। তো ক্যাপ রকের কাজটাও ঠিকটা এরকম, বুঝেছো? যে এই যে তোমার লিকুইড পেট্রোলিয়াম মানে পেট্রোলিয়াম প্রোডাক্টটা আছে, সেটা যাতে এটা বাহিরের দিকে চলে না যায়, এটা অলরেডি সোর্স রক থেকে উপরে চলে আসছে। এই ক্যাপ রক না থাকলে এটা দেখা যাবে আলটিমেটলি সারফেসে চলে আসতো। তো ক্যাপ রকের কাজই হচ্ছে এটাকে এখানে আটকে রাখা। পেট্রোলিয়াম হ্যাঁ বলো, পেট্রোলিয়াম পেট্রোলিয়াম উপরে আসার আগে তো ক্যাপরকটা থাকে না, তাহলে ওই ক্যাপরকটা কিভাবে ক্রিয়েট হয়? এটা তো এই যে ডিপোজিশনাল এনভায়রনমেন্টের উপরে, এগুলা সব এনভায়রনমেন্টাল কিছু। তুমি কি বলা যে, আমি বলি তোমাদের একদম শুরুতে যখন পড়িয়ে এসেছি, আগের লেকচারটাতে ছিল যে তোমার একটা ওশান ফ্লোরে নিচে সোর্স রকের মধ্যে অর্গানিক ম্যাটার গুলা জমা হচ্ছে, মনে আছে? জি ম্যাম। হ্যাঁ, জমা হচ্ছে, সেখানে কি হচ্ছে, ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশন হচ্ছে, সেখান থেকে অয়েল গ্যাস পাচ্ছি। অলরেডি অনেক বছর যাচ্ছে আর উপরে সেডিমেন্ট জমা হয় না, জি। সেডিমেন্টারি রক ক্রিয়েট হচ্ছে না ওখানে, তার উপর ঠিক এগুলা ন্যাচারাল প্রসেসের মাধ্যমে উপরে আবার সিল রক ক্যাপ রক চলে আসতেছে। এগুলো সব ন্যাচারাল প্রসেস। যতক্ষণে সোর্স রক থেকে উপরে পেট্রোলিয়ামটা চলে আসতেছে, মানে ওই সময়ের মধ্যে উপরে ক্যাপ রক চলে আসে, মানে ক্যাপ রক ক্রিয়েট হয়ে যায় অলরেডি, কারণ সেডিমেন্ট ফ্লো তো অফ নেই, সেডিমেন্ট তো জমা হচ্ছে। এই সেডিমেন্ট গুলাই তো তোমার হচ্ছে কনভার্ট হয়ে হয় স্যান্ডস্টোন হচ্ছে, বা তোমার হচ্ছে শেল হচ্ছে, বা লাইমস্টোন হচ্ছে। এখন যে কোনো রকই কিন্তু শেল রক হতে পারে, মানে ক্যাপ রক হতে পারবে না। এটার জন্য তোমার মানে কিছু ইয়া লাগবে, ক্যারেক্টারিস্টিক আছে, যেটাই ক্যাপ রকের ক্যারেক্টারিস্টিক একরকম, আবার রিজার্ভার রকেটটা আরেক রকম। আমরা সামনে যাই দেখি। যদি আমরা ফার্স্টে সোর্স রক করি, সোর্স রক মেইনলি হয় শেল রক। শেল এবং স্যান্ডস্টোন কিন্তু পুরা মানে দুই ধরনের রক, এটা কি জানো? দুইটাই সেডিমেন্টারি রক, সেডিমেন্টস জমা হয়ে ক্রিয়েট হচ্ছে, বাট শেল রক একরকম, স্যান্ডস্টোন রক হচ্ছে আরেক রকম। দুইটার মেইন পার্থক্য হচ্ছে শেল রক যেগুলা, সেগুলোর হচ্ছে পারমিয়াবিলিটি নেই, পারমিয়াবিলিটি একদম কম। পোর স্পেস আছে, না হলে ওরা কিভাবে অর্গানিক ম্যাটারটাকে ধরে রাখবে। লাইমস্টোন যেগুলো, এগুলো হচ্ছে পারমিয়াবিলিটি কম, ঠিক আছে? মানে তোমার ফ্লুইড ধরে রাখতে পারতেছে, বাট এগুলাকে ট্রান্সমিট করা বা হচ্ছে
অন্য জায়গায় চলে যেতে দেওয়া, এটা হচ্ছে শেল রকে হয় না। যার ফলে কি হয়, শেল রকের এই ক্যারেক্টারিস্টিকের কারণেই ক্যাপ্রক, যেটা আমি বললাম, যেটা কি করে পেট্রোলিয়ামকে এক জায়গায় ধরে রাখতেছে, মানে আটকে দিচ্ছে ওর উপরে আসাটা। ক্যাপ্রক না ক্রিয়েট হলে এই যে অয়েল গ্যাস এগুলো সব পৃথিবীর সারফেসে চলে আসতো। ক্যাপ্রক আছে বলে ওগুলো এখনো জমা আছে ওখানে। তো ক্যাপ্রকের বৈশিষ্ট্যই হচ্ছে ওটাকে আটকে দেওয়া। তার মানে কি, ক্যাপ্রকে হচ্ছে পারমিয়াবিলিটি নাই বললেই চলে, পোরোসিটিও একদম কম। তুমি যদি পোরোসিটি আর পারমিয়াবিলিটি ডেফিনেশনটা বলো, তাহলে তো যদি ক্যাপ্রকে থাকতো পোরোসিটি বা পারমিয়াবিলিটি, ওগুলা ওইখান দিয়ে ফ্লো হয়ে চলে আসতো না পৃথিবীর সারফেসে। ক্যাপ্রকে পোরোসিটি পারমিয়াবিলিটি নেই বলেই হচ্ছে ও ওই পেট্রোলিয়ামটাকে ট্র্যাপে আটকে রাখতে পারতেছে। বুঝা গেছে? জি ম্যাম। আস্তে আস্তে তো তোমাদের কথাবার্তা, মানে তোমরা মনে হয় চলে যাইতেছো একজন। আচ্ছা, সোর্স রক হচ্ছে যেটা শেল রক যদি বলি, সেটা তো সোর্স রকটা কোন ধরনের রক গুলাকে সোর্স রক বলবো? যেখানে অর্গানিক ম্যাটার থাকবে ভালো অ্যামাউন্ট, এবং কি হবে, হিট দেওয়ার ফলে বা যদি হিট সাফিসিয়েন্ট পরিমাণে টেম্পারেচার ওখানে থাকে, হিট হয়, সেখানে হচ্ছে অয়েল আর গ্যাস জেনারেট হবে। মানে মেইনলি সোর্স রকে হচ্ছে অয়েল গ্যাসটা জেনারেট হবে বা অরিজিন হবে। তো আমি আগে পড়িয়ে এসেছিলাম তোমাদের টোটাল অর্গানিক কার্বন কি পরিমাণ থাকতে হবে, তারপরে হচ্ছে গিয়ে অর্গানিক ম্যাটার কি পরিমাণ থাকতে হবে। তো সে যেমন শেল এবং লাইমস্টোনে হচ্ছে ওরা কি পরিমাণ অর্গানিক ম্যাটার কন্টেন্ট করতে পারে, 1% অর্গানিক ম্যাটার থাকতে পারে এবং অ্যাটলিস্ট 0.5% টোটাল অর্গানিক কার্বন থাকতে পারে তার মধ্যে। এবং লাস্টের দুটো লাইন আছে এখানে দেখো, রকস অফ মেরিন অরিজিন টেন্ড টু বি অয়েল প্রন। মানে হচ্ছে যেই শেল রক গুলা তোমার ওশান ফ্লোরে থাকে, সেখানে হচ্ছে তোমার মানে এনভায়রনমেন্টাল সিচুয়েশনটা এরকম যে ওখানে হচ্ছে তেল প্রডিউস হওয়ার প্রবণতা বেশি, ওখানে আমরা তেলটা পাবো বেশি মেরিন অরিজিন যদি হয়। এবং ল্যান্ড যদি হয় সেখানে হচ্ছে গ্যাস প্রনি, মানে হচ্ছে সেখানে আমরা কোল অথবা গ্যাস। তাহলে বলো তো এটা থেকে কি বোঝা যায়, বাংলাদেশটা আসলে যে রক গুলা সেগুলাতে মেইনলি কি অরিজিন হতে পারে, যার ফলে আমরা তেলের চাইতে হচ্ছে তোমার গ্যাস এবং কোলটা বেশি পাচ্ছি? ল্যান্ড অরিজিন হবে। মেরিন অরিজিন হচ্ছে সি ফ্লোরে থাকবে সেটা রক গুলা, আর টেরেস্ট্রিয়াল সোর্স হচ্ছে ল্যান্ড অরিজিন। আমার কথা কি শোনা যাচ্ছে? Yes, ma'am. তোমরা তো রেসপন্স করতেছো না, আমি তো কনফিউজড হয়ে যাই তোমরা আদৌ আসো কি। জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, কয়টা বাজে দাঁড়াও। আজকে কি পড়া বেশি হয়ে গেছে, বুঝতে প্রবলেম হইতেছে? জি ম্যাম, লেকচার তো 2টা। অনেক লেকচার 2টা, আগে তো মাত্র 2টা পেজ ছিল, ওখানে অল্প কিছু পড়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যদি মনে হয় বেশি হয়ে যাইতেছে, আমি আজকে তাহলে শেষ করি, কারণ তোমাদেরও তো বুঝতে হবে, আমি শুধু পড়িয়ে গেলেই তো হবে না। বাট আচ্ছা, আজকে তাহলে সোর্স রক পর্যন্ত থাকুক। সোর্স রকটা কি তোমরা বুঝতে পারছো? জি ম্যাম। এটা বলার জন্য বলবা না, এটা তুমি না বুঝলে বলবা যে না ম্যাম ক্লিয়ার না। আচ্ছা, নেক্সট ক্লাসে যদি কোনো কোশ্চেন থাকে বা মনে হয় যে বুঝতেছি না, নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করবা। তো আজকে হচ্ছে এতটুকু থাকুক। আমি পেট্রোলিয়াম ট্র্যাপটা হচ্ছে, আজকে তো পেট্রোলিয়াম ট্র্যাপটা দেখালাম। সামনে হচ্ছে এই যে সোর্স রক, রিজার্ভার রক, এটার এই স্লাইডটাও বাকি থাকলো। আর পেট্রোলিয়াম মাইগ্রেশন বেশি নেই, আরেকটা লেকচার লাগবে আর কি। তো এটা শেষ হলে হবে পেট্রোলিয়াম মাইগ্রেশন শেষ হবে, ঠিক আছে? আচ্ছা, আজকে তাহলে এতটুকু থাকুক। ওকে ম্যাম। ঠিক আছে, তোমাদের সাথে আমার আবার সানডে ক্লাস। জি ম্যাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।